পৃথিবীতে কিছু মানুষ জন্মায় যারা নিঃশব্দে নিজের কাজ করে চলে যায়, আর যখন চলে যায় তখন পৃথিবী বুঝতে পারে যে মানুষটা কি করে গেল। প্রশ্ন এটাও যে সত্যি কি বুঝতে পারে যে মানুষটি কি করে গেল? একজন গায়ক নিছকে একজন সঙ্গীত শিল্পী। ঠিক ধরেছেন, যে মানুষটির কথা বলছি তার নাম জুবিন গার্গ। কিন্তু তিনি সত্যিই কি শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন? এই জুবিন গার্গ একজন গায়ক, একজন মিউজিশিয়ান, নাকি সিস্টেমকে বদলে ফেলা একটি প্রতিবাদী কণ্ঠ? তিনি ছিলেন আসামের ধড়কন। ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, সিঙ্গাপুরের সেই সকাল যা ভারতের উত্তর পূর্ব আকাশে ঘন কালো মেঘ এনেছিল। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে সেখানে মৃত্যু হয় ৫২ বয়সী জুবিন গার্গের। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে সেন্ট জনস আইল্যান্ডের কাছে ইয়ট ভ্রমণে গিয়ে তিনি সমুদ্রে সাঁতার কাটছিলেন। সেখানেই নাকি তিনি জ্ঞান হারান এবং জলে ডুবে যান। কিন্তু তার মৃত্যুতে সন্দেহ দানা বাঁধে। তার অনুরাগীরা এই তথ্য মানতে নারাজ। তার প্রতিবাদী চরিত্র এবং বিভিন্ন সংঘাতের বিভিন্ন ইতিহাস রয়েছে। দুর্নীতিতে ডুবে থাকা সমাজ ব্যবস্থাকে বদলাতে সবাইকে সাসপেন্ড করে দেওয়ার মতন কথা বলতে পারা একজন শির দ্বারা সম্পন্ন ব্যক্তি। মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মই মুক্ত, মই কাঞ্চনজঙ্ঘা। এ কথা বলতে পারা যতখানি শির দ্বারার জোর দরকার, এ কথার বাস্তবায়নে তার চেয়েও অনেক বেশি শক্তি দরকার। সে শক্তি ছিল বলেই কি জুবিন গার্গ সমস্ত সমালোচনার ঊর্ধ্বে পৌঁছাতে পেরেছে? তার মৃত্যুতে জনসমুদ্র প্রমাণ করে দিয়েছেন যে তিনি সত্যি মুক্ত কাঞ্চনজঙ্ঘা, যার হৃদয়ের দ্বার ছিল মানুষের অবারিত। তার শেষ যাত্রার বীরই কি প্রমাণ করল যে একেই বলে নিঃশব্দ বিপ্লব? ফুলগু ধারার মতো জুবিন প্রভাবিত হয়েছে সমাজের সর্বস্তরে, প্রবেশ করেছে ওই ৮ থেকে ৮০ মননে। জুবিন বলতেন সিস্টেম বদলানোর কথা। আসলে জুবিন কি বলতে চেয়েছিলেন আসাম সহ গোটা দেশটাকেই? সিস্টেমের প্রতি জুবিনের এত রাগ কেন ছিল? কি ছিল জুবিনের লক্ষ্য? আসলে ভারতের উত্তর পূর্বের এই অসম রাজ্যটি আদিকাল থেকেই অবহেলিত। এই অবহেলার জন্যই কি তিনি প্রতিষ্ঠিত হয়েও বলিউড ছেড়ে ফিরে এসেছিলেন অসমে? তিনি আক্ষরিক অর্থেই অসমকে বলতে চেয়েছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর তিনি সেটা নিঃশব্দে করে গেছেন। আসলে জুবিন কখনো কোনো ক্ষমতার কাছে মাথা নত করেনি। কোনো রাজনৈতিক দল তার কণ্ঠস্বর কিনতে পারেননি। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন সব নীরব ছিলেন, তখনই জুবিন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন প্রতিনিয়ত। বন্যার ত্রাণ থেকে শুরু করে নানা সামাজিক কাজে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন জুবিন। কোভিডের সময় সংকটময় পরিস্থিতিতে নিজের বাড়ি ছেড়ে দিয়েছিলেন কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য। বন্যার সময় জুবিন বন্যার্থীদের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এমনকি তহবিল সংগ্রহের জন্য ফুটবল ম্যাচ পর্যন্ত আয়োজন করেছিলেন। কখনো আবার ওই কামাখ্যা মন্দিরে পশু বলি বন্ধ করার পরামর্শও দিয়েছিলেন। বিতর্কও হয়েছে। জুবিন নিজের বক্তব্য নিয়ে কিন্তু নিজের অবস্থানের সাথে আপোষ করেননি জুবিন। তিনি ৩৮,০০০-এরও বেশি গান গেয়েছিলেন, আর ৪০ রকমের ভাষায় তিনি গান গেয়েছিলেন। অসমিয়া, তামিল, হিন্দি, বাংলা, তেলেগু, নেপালি, উত্তর পূর্বের আরও অনেক ভাষাতেই তিনি গান গেয়েছিলেন। ওনার কাজ শুধু স্টেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তিনি মানুষের বিপদে মানুষের পাশে সবসময় থাকতেন। এমন এক শিল্পী ছিলেন যার সম্পর্ক মানুষের দুঃখের দিনে সরাসরি মানুষের সাথে ছিল। তার সাথে গাছ বাঁচানোরও তার বড় ভূমিকা আছে। সরকারের সাথে লড়ে গিয়েছিলেন, বলেছিলেন গাছ কাটার আগে আমাকে কাটো। জুবিন গার্গ আসামিয়া ভাষা ও তার পরিচয়কে ফিরিয়ে দিয়েছেন, যেটা অসমবাসীর জরুরি ছিল। তার অর্থের তিনি অনেকটাই সমাজের জন্য বিলি করতেন। এই রকম ভালোবাসা তিনি অসমবাসীকে দিয়েছিলেন। তিনি নিজেকে ওখানকার রাজা বলে মনে করতেন, তাই তিনি নিজের জায়গাতেই নিজের রাজ্যেই থাকতে চেয়েছিলেন। তিনি বলেইছিলেন, সেখানেই আমি অনেক বেশি ভালোবাসা পাই।
তার মৃত্যুতে পুরো আসাম স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মরদেহ ফিরে আসার পর তার পার্থিব শরীর তার বাড়ি পৌঁছাতে 6 ঘন্টা সময় লেগেছিল, কারণ পথে তখন মানুষের জনসমুদ্র ছিল। দেখুন, ভিড় হতেই পারে, কিন্তু এত জনসমুদ্র কেন? অফিস বন্ধ, দোকান বন্ধ, 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক, শুধু কি একজন গায়ক মারা গেছেন বলে? নাকি এমন একজন চলে গেলেন যার যাওয়াতে প্রত্যেকে নিজের চলে যাওয়া বলে মনে করছেন? তাই কি জুবিনের বিদায় প্রত্যেকের আত্মার বিদায় হয়ে উঠেছে? তাই কি 3 জন তরুণ জুবিনের শোকে আত্মহত্যা করতে চেয়েছিলেন? তার মৃতদেহ আসার পর তার শেষকৃত্য করা পর্যন্ত সব রকমের ব্যবস্থা করেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী। শুধুই তাই নয়, মন্ত্রিসভায় শোক পালনও করা হয়েছে তার জন্য। পালন করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। শুধু অসম সরকার নয়, তার জন্য শোক প্রকাশ করেছে মেঘালয় সরকার, শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন মিজোরামের রাজ্যপাল। জুবিনের মৃত্যুর পর অসমে ছুটে গেছেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি ও তার পুত্র। জুবিনকে জাতীয় সম্পদ বলে অভিহিত করেছেন আদানি। এখানেই শেষ নয়, অসমের বিদ্রোহী গোষ্ঠী পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা হিন্দি গান না গাওয়ার নির্দেশ দিয়েছিলেন একসময় তাকে। সেই নির্দেশ অমান্য করায় জুবিনকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ওই উলফা। কিন্তু তাতেও ভীত না হয়ে জুবিনের উত্তর ছিল, একজন শিল্পীকে নির্দেশ দেওয়া যায় না, তিনি নিজের স্বাধীনতা নিয়েই বেঁচে থাকবেন, হিন্দি গান গাইবেন। জানা গেছে এই উলফাও জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছিল। বুঝুন একবার, এটাই জুবিনের করিশ্মা। সমস্ত শত্রুতার ঊর্ধ্বেও এভাবে পৌঁছানো যায়, দেখিয়ে দিয়েছেন জুবিন। তবে একটা সময়ের পর নেশার সঙ্গে একটা সম্বন্ধ হয়েছিল জুবিনের। কিন্তু কেন নেশায় আসক্ত হয়ে পড়েন জুবিন? বোনের মৃত্যুই কি ছিল তার নেশায় আসক্ত হওয়ার অন্যতম কারণ? কি হয়েছিল? সময়টা ছিল 12 জানুয়ারি 2002। অসমের তেজপুরের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জুবিন এবং তার বোন জঙ্কি। সেদিন প্রথমে জঙ্কির সঙ্গে গাড়িতে থাকলেও মাঝ রাস্তায় গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে ওঠেন জুবিন। তার ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টি ভেজা রাস্তায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বোনের গাড়িটি। মারা যায় জঙ্কি এবং জুবিনের এক ঘনিষ্ঠ বন্ধু। চোখের সামনে বোনের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েন জুবিন। আর তারপরেই নাকি একটু একটু করে এই নেশায় ডুবে যান তিনি। এই নেশার কারণে তাকে বেশ কয়েকবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে জুবিনকে। যারা সেদিন সমালোচনা করেছিলেন তারাও কি ছিলেন ওই জুবিনের শেষ যাত্রার মহামিছিলে? হয়তো ছিলেন, কারণ মানুষটির নাম যে জুবিন গার্গ নিজেই নিজেকে সব সমালোচনার ঊর্ধ্বে নিয়ে গেছেন। তবে জুবিনের মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন এখনো থেকে গেছে এবং তদন্ত চলছে। মৃত্যুর সত্যতা যাই উদ্ঘাটিত হোক না কেন, এই সত্যকে কেউ খণ্ডাতে পারবে না যে জুবিন তার জীবন বোধ দিয়ে দেখিয়ে গেলেন যে মানুষের সাথে নিজেকে যুক্ত করতে পারলে অসমের মতো একটা ছোট রাজ্যের থেকেও বলিউডের বড় বড় তারকাদেরও টপকে যাওয়া যায়। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বকুনি দিলেই হয় না, শুধু জীবনমুখী গান গাইলেই হয় না। সমাজ বদলাতে গেলে পথে নামতে হয়, আর শির দ্বারা সোজা রেখে আপোষহীনভাবে নিজের অবস্থানে অনড় থাকতে হয়। তার জন্য কোনো রাজনৈতিক মঞ্চে ওঠার প্রয়োজন পড়ে না। শেষে তাই একটি কথাই বলবো, জয় জুবিন দা, তোমাকে সেলাম।